This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আরো একবার আপনাদের স্বাগত জানাই TV9 বাংলায়। সময় যত এগোচ্ছে ঘড়ির কাঁটা আমরাও সমস্ত খবরের ঝুলি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে সকাল 8:30টায় প্রথম ব্রেকিং কি আপনাদের সামনে বিগ ওয়ালের মাধ্যমে একটু তুলে ধরি। আজকে সকাল 8:30টার প্রথম ব্রেকিং, রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেফতার জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আড্ডো, যার আপডেট আমরা সকাল থেকে আপনাদের দিচ্ছি। এবং গতকাল দেখেছি দিনভর ম্যারাথন তল্লাশি হয়, তারপর ইডির জালে শঙ্কর আড্ডো। 17 ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর শঙ্কর আড্ডোকে গ্রেফতার করা হয়। দিনভর ম্যারাথন তল্লাশি, তারপর ইডির জালে বনগাঁর প্রাক্তন পুর চেয়ারম্যান। 17 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে ইডির জালে শঙ্কর আড্ডো। সেখান থেকে 8.5 লক্ষ টাকা নগদ উদ্ধার করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সন্দেশখালির পরে বনগাঁতেও হামলার মুখে ইডিকে পড়তে হয়েছে। শঙ্কর গ্রেফতারির সময় ইডি আধিকারিকদের ঘিরে প্রবল বিক্ষোভ। কথা বলবো সুপ্রিয় গুহ আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, রেশন দুর্নীতিতে জালে এবারে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আড্ডো, এবং গতকাল আমরা দেখলাম ম্যারাথন তল্লাশি বলতে যা বোঝায় ঠিক তাই, এবং তারপরে মধ্যরাত্রে তাকে গ্রেফতার করা হলো। এরপর ঠিক কি এবং এই যে একটার পর একটা গ্রেফতারি হচ্ছে, তদন্তের এই মুহূর্তে গতি প্রকৃতি কোন দিকে? তোমাকে প্রথমেই যেটা বলবো যে এই যে শঙ্কর আড্ডো বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান, তার বাড়িতে, তার সহযোগীদের বাড়িতে, এমনকি তার অফিস সহ একযোগে গতকাল বেশ কয়েকটি জায়গাতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির তদন্তকারী আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়। এবং শঙ্কর আড্ডোর যে শিমুলতলার বাড়ি, সেখানে প্রায় ম্যারাথন তল্লাশি অভিযান, প্রায় 17 ঘন্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযানের পর গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং কলকাতায় সিজিও কমপ্লেক্সে যে ইডির দপ্তর, সেখানে তাকে নিয়ে আসা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি যে আর কিছু সময় পরে তাকে নিয়ে যাওয়া হবে রুটিন মেডিকেল চেক আপের জন্য, এবং তারপর তাকে আদালতে পেশ করা হবে এবং ইডির তরফ থেকে হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে। এবং গতকাল রাতেই কিন্তু যেটা ইডির তরফ থেকে যখন তাকে গ্রেপ্তার করা হয়, তারপরে যেটা দাবি করা হয় যে রেশন বন্টন দুর্নীতি মামলাতে তার যোগসাজশ রয়েছে। এবং সেই যোগসাজশটা কীভাবে, কারণ ইতিমধ্যেই যে বিষয়টা সামনে উঠে এসছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ছিলেন, অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এই শঙ্কর আড্ডো। এবং সেখান থেকেই যেটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা ইডি সূত্রে জানতে পারছি যে এই শঙ্কর আড্ডোর একটি সংস্থা রয়েছে, যে সংস্থার নাম আড্ডো ফরেক্স ট্রেডিং কোম্পানি। এবং এটা কিন্তু মূলত একটা মানি এক্সচেঞ্জ, অর্থাৎ ফরেন মানি এক্সচেঞ্জের সংস্থা। এবং তদন্তকারীরা যেটা দাবি করছেন যে এই সংস্থার মাধ্যমে, কারণ ইতিপূর্বে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করার পর এই রেশন বন্টন দুর্নীতি মামলায় যে চার্জশিট পেশ করেছে, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যে এই দুর্নীতির টাকাতে লাভবান হয়েছেন সেটা তারা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আর সেই দুর্নীতির টাকা এই ঘনিষ্ঠদের মাধ্যমে, অর্থাৎ শঙ্কর আড্ডোর মাধ্যমে ফরেন মানিতে কনভার্ট করা হয়েছে, অর্থাৎ কোথাও গিয়ে হাওয়ালা যোগের তারা সন্ধান পাচ্ছেন বা হাওয়ালা যোগ রয়েছে, এমনটাও কিন্তু মনে করছেন তদন্তকারীরা। এবং গতকাল তাকে যখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে সম্পূর্ণরূপে তিনি তদন্তে সহযোগিতা করেন। আর এই সমস্ত বিষয়কে, সামগ্রিক বিষয়কে সামনে রেখেই কিন্তু শঙ্কর আড্ডোকে রেশন বন্টন দুর্নীতি মামলাতে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে পেশ করার পর হেফাজতে নেওয়ার জন্য কিন্তু ইডির তরফ থেকে আবেদন জানানো হবে। বেশ, সঙ্গে থাকো সুপ্রিয়। পাশাপাশি শঙ্কর আড্ডো ঠিক কি বলেছেন, যেমনটা সুপ্রিয় বলছিল, শোনাবো আপনাদের, শুনুন একবার। কেন হলো সেটা আমরাও জানি না, তবে যারা তদন্তকারী সংস্থা আছে, আমি শুধু হাত জোর করে অনুরোধ রাখবো যেন তদন্তটা সঠিক হয়ে যেন মিথ্যা যেন না ফাঁসানো হয়, এইটুখানি অনুরোধ রাখবো। শঙ্কর আড্ডের মেয়ে কি বলছেন শুনুন। অবশ্যই চক্রান্ত, এটা পলিটিক্যালি আমাদের ফাঁসানো হচ্ছে। যেটার ভিত্তিতে বাবাকে নিয়ে যাওয়া হয়েছে সেটা নিয়ে আমাদের কোনো মিল নেই, লেনদেন নেই কোনো কিছুতে। তো অবশ্যই চক্রান্ত। আমরা আবদার করব আইনকে যাতে ঠিকঠাকভাবে এটা তদন্ত করে, সঠিক বিচার যাতে এগোয়। সেটা আমরা এখনই কিছু বলতে পারবো না, তদন্ত চলুক, তদন্ত সাথে সাথে আমরা জবাব দিয়ে দেবো। না, সেটা ওনাদের বাড়ির থেকে হয়নি। এটা তো আমাদের থাকতেই পারে, একটা ন্যাচারাল বাড়িতে থাকে, এটা নিয়ে কোনো কথা না। যেই লিগ্যাল ভিত্তিতে যেটা দেখানো হচ্ছে, যেটার জন্য ধরা হয়েছে, সেটার সাথে আমাদের কোনো লেনদেন নেই, সেটা একদমই মিথ্যা কেস।
ব্যাস এইটুখানি বলতে চাই। এবার তদন্তের ওপর আমার ভিত্তি রেখে চলছি। জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে যোগাযোগ বা ওনার সাথে কোনো রকম না, পলিটিক্যালি তখন রাজনীতি করতো, সব কাউন্সিলররা চেয়ারম্যানকে নিয়ে যেত, ব্যাস ওইটুখানি। ওনাকে কে না চেনে? রেশন দুর্নীতি না, এইসব কিছু না, ব্যাস এইটুখানি। কিন্তু এই ঘটনার পর গতকাল আমরা ওই সরবেরিয়াতে যে ঘটনা দেখেছি, তারপর অনেকগুলো প্রশ্ন সামনে উঠে এসছে যে কেন বাংলাতে এই দৃশ্য দেখতে হয়, কোন সত্য আড়াল করতে মরিয়া এরকম এই হামলার চিত্রনাট্যের ছকটাই বা কার, কিভাবে হামলাটা করা হবে সেটা আগে থেকে ছকে রাখা, কে করেছে, কারা করেছে, হামলার পর হামলা হচ্ছে, প্রশাসনের টনক নড়ে না, কেন নড়ে না, পুলিশ পরিস্থিতি আজ করতে পারেনি, তাহলে ব্যর্থতার দায়টা কার? সন্দেশখালী মডেল কি বাংলার ভবিতব্য? কি লুকোতে এভাবে হামলার পর হামলা হচ্ছে? বালু ঘনিষ্ঠ দুই নেতার কাছে কোন গুপ্তধন রয়েছে? কার বলে এই শাহজাহান শেখ সে এত বলিয়ান? শাহজাহানদের জন্য বাংলাকে এই দৃশ্যও দেখতে হবে? কেন হবে? বাংলাতে আধা সেনাও তো নিরাপদ নয়, সাধারণ মানুষ তাহলে নিরাপত্তা কিভাবে পাবেন? জঙ্গল রাজ কথাটাও বাংলাকে শুনতে হয় আজকে। কেন শুনতে হচ্ছে? আধা সেনা ঠেঙিয়ে বাংলার বদনামকারীরা পার পেয়ে যাবে? রোষ তৈরির ইন্ধনে আগুন দিচ্ছে কে? চাকরির আন্দোলনে জেল আধা সেনা পেটালেও সম্মুখ গতির ধরপাকড় আর ডান্ডা দিয়ে বাহিনী ঠান্ডা করার মহড়া শুরু হয়ে গিয়েছে তার মানে এই বাংলাতে? এই গুরুত্বপূর্ণ জ্বলন্ত প্রশ্নগুলো এই মুহূর্তে উঠছে রাজনৈতিক মহলে। খাতায় কলমে নেহাতে উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ আর সন্দেশখালী 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি, কিন্তু এমনই এক মামুলি নেতার হাতেই সন্দেশখালী সাম্রাজ্য। বাম জামানার শেষের দিকে সন্দেশখালীতে উত্থান হতে শুরু করে এই শাহজাহানের। 2016 শেষের দিকে তৃণমূলে যোগ দেন। কথায় কথায় নাকি দাঁত ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন এই শাহজাহান। চলুন এক ঝলক একবার দেখে নিই এই বাহুবলী নেতার কাণ্ড কারখানা। শাহজাহানের উত্থান বাম আমলে। সরবেরিয়া অঞ্চলের এক সময়ের পঞ্চায়েত প্রধান শেখ মোসলেমের সহকারী ছিল শেখ শাহজাহান। বাহুবলী হিসেবে এলাকায় ইটভাটা ও ভেড়ি থেকে তোলা আদায়ের দায়িত্ব ছিল এই শাহজাহানের। দাপট এক সময় এতটাই বাড়ে যে মোসলেমকেও ছাপিয়ে যায় সে। 2009 সালের লোকসভা নির্বাচন বা 2011 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের দাপটের মধ্যেও সন্দেশখালী অঞ্চল নিজেদের দখলে রেখেছিল বামেরা। সৌজন্যে এই শাহজাহান এলাকায় দাপট ধরে রাখতে 2013 সালে জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে তৃণমূলে যোগ শাহজাহানের। 2015 সালে সরকারি বাস রুট বন্ধ করে দেয় শাহজাহান। ওই রুটে অটো চালাতো শাহজাহানের অনুগামীরা। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন কে এই শাহজাহান। দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের বিভিন্ন কীর্তিকলাপ নিয়ে বিভিন্ন সময় উষ্মা প্রকাশ করেছেন, কিন্তু তারপরেও তার দাপট কমেনি, বরং উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। বাম জমানায় তার সরবেরিয়া এলাকায় তার দাপট থাকলেও এই জমানায় অর্থাৎ দলবদলের পর 2013 পরবর্তী সময় শেখ শাহজাহানের এলাকা সন্দেশখালী 1, 2, 2 ব্লক এবং সন্নিহিত এলাকা গোটা এলাকাতেই কিন্তু এই শেখ শাহজাহানের দাপট চলে এবং তার কথাই শেষ কথা। 2019 সালে বিজেপি কর্মী খুন ও অপহরণে অভিযুক্ত শাহজাহান, কিন্তু কোনো ব্যবস্থা নিতে পারেনি পুলিশ। একাধিকবার ওই এলাকায় পুলিশকেও মার খেতে হয়েছে বলে অভিযোগ। শাহজাহান শেখের পোষা রোহিঙ্গা গুন্ডারা তারা হামলা করেছে। এখানে রোহিঙ্গা বস্তি বসিয়েছে শাহজাহান শেখ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। আমরা বারবার বলছি, রোহিঙ্গা যদি ঢুকে থাকে, যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তোমরা অভিযোগ তুলছো, দায় তো তোমার অমিত শাহের। ফলে একটা শান্তিপূর্ণ জায়গায় সিলেক্টিভ রেড করতে করতে ধারাবাহিকভাবে গন্ডগোল করার জন্য এই সিনগুলো তৈরি করছে। শেখ শাহজাহানের দাপট এতটাই বেশি ছিল এলাকায় যে মুখ্যমন্ত্রীর নির্দেশও কাজ করতো না কখনো কখনো। আমফানের পর মুখ্যমন্ত্রী সেখানকার ত্রাণ তালিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। মুখ্যমন্ত্রীর ক্ষোভের পর নতুন করে ত্রাণের জন্য তালিকা তৈরি করছিলেন সন্দেশখালী 2-এর বিডিও, এবং তারপর সেই সন্দেশখালী 2-এর বিডিওকে গাছে বেঁধে রাখেন শাহজাহান অনুগামীরা। তারা প্রশ্ন তোলেন কেন বদল করা হবে এর তালিকা। রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী শাহজাহানের এলাকায় ত্রাণ দিতে গিয়ে গলা ধাক্কা খেয়েছিলেন। 10 মিনিটের মধ্যে সেই ত্রাণ লুট হয়েছিল শাহজাহান বাহিনীর হাতে। মূল মস্তান হলো শাহজাহান। দল যদি রশি ছেড়ে দেয়, সিদ্দিকুল্লাহর মুখ কিন্তু বন্ধ থাকবে না। যে অনুভব করলাম
এই লোকাল মস্তানদের কাছে পুলিশ অসহায়। এদের শাস্তি না দিলে টিএমসির আখের ক্ষতি হবে। তোলা আদায়, ফেরি ও ইটভাটার ব্যবসায় প্রচুর টাকার মালিক এই শাহজাহান। সেই টাকার একটা অংশ এলাকার গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে তাদের মসিহা হয়ে উঠেছেন শেখ শাহজাহান। তার নির্দেশ ছাড়া এলাকায় নাকি মাছিও বলতে পারে না। পুলিশ প্রশাসন হোক বা বিধায়ক নেতা, কারোর ক্ষমতা নেই শাহজাহানের কথা না শোনার। সিজার মণ্ডল ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।